সংবাদের শুরুতেই থাকছে আগামী 8ই মে অনুষ্ঠিত প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়া তৃণমূলের 73 জন নেতাকে দল থেকে বহিষ্কার করছে বিএনপি। এরপর থাকছে শত্রুতা নয় অংশীদারিত্ব চাই বিক্লেনের বললেন জিনপিং। এবং সবশেষে থাকছে রাফাহতে হামলার আগে হামাসকে শেষ সুযোগ দিচ্ছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নির্বাচনে অংশ নেওয়া 73 জনকে বহিষ্কার করল বিএনপি। আগামী 8ই মে অনুষ্ঠিত প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়া তৃণমূলের 73 জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। শুক্রবার 26 এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির যেসব নেতৃবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পুরুষ ও মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়াদের মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী 28 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 24 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 21 জন রয়েছেন। এর আগে গতকাল উপজেলা পরিষদের ভোটে অংশ নিতে চাওয়া 64 নেতাকে শোকজ করে বিএনপি। চিঠিতে নেতাদের 48 ঘন্টার সময় দিয়ে উত্তর দিতে বলা হয়েছিল। বিএনপি সূত্রে জানা গেছে, শোকজ করা 64 নেতার মধ্যে 24 জন চেয়ারম্যান পদে ও 21 জন ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 19 জন রয়েছে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেছেন, মন্দিরে যারা আগুন দিয়েছে সরকারের প্রতি অনুরোধ থাকবে তাদের বিরুদ্ধে তদন্ত ভিত্তিক বিচার করার। একই সঙ্গে যারা শ্রমিক হত্যা করেছে বাংলার মাটিতে তাদেরও বিচার করতে হবে। শুক্রবার 26 এপ্রিল বাইতুল মোকাররম প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব বক্তব্য রাখেন। ফয়জুল করিম বলেছেন, নওয়াব সলিমুল্লাহর দেওয়া তো জমিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে সে বিশ্ববিদ্যালয়ে পূজা চলে, মঙ্গল শোভাযাত্রা চলে, অথচ ইফতার মাহফিল হতে পারে না, ইস্তিকার দোয়া হতে পারে না। এসব অন্যায় বাংলার মুসলমানরা মেনে নেবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেছেন, আগামী বুধবারের মধ্যে যদি হত্যাকারীদের বিচার সরকার না করে তাহলে বাংলার মুসলমানরা এমন আন্দোলন শুরু করবে যা দমানোর ক্ষমতা এ সরকারের থাকবে না। শত্রুতা নয় অংশীদারিত্বই চাই বিক্লেন বললেন জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মনে করেছেন, বৈশ্বিক দুই পররাষ্ট্র শক্তি চীন এবং যুক্তরাষ্ট্রের উচিত পরস্পরের প্রতি বৈরভাব পোষণ না করে মিত্রতা ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানো। শুক্রবার বেইজিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক বৈঠকে নিজের এই মনোভাব ব্যক্ত করেছেন তিনি আরও বলেছেন, আমি বেইজিং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং বিভিন্ন ইস্যুতে সমপরিমাণ অংশীদারিত্ব দেখতে চাই। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে এই 3টি বিষয় অর্জন করা সম্ভব। এ প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট আরও বলেছেন, বেইজিং সবসময় যুক্তরাষ্ট্রের উন্নতি ও সাফল্য খুশি হয় এবং আশা করে একটি স্থিতিশীল, উন্নত এবং অগ্রগতি দ্বিপাক্ষিক সম্পর্কের খাতিরে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে। তবে এক্ষেত্রে বড় কিছু বাধা রয়েছে তা স্বীকার করেছে জিনপিং এবং ব্লিংকেন উভয়ই। আর সেই বড় বাধাগুলো হলো রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে চীনের সহায়তা প্রদান, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, শুক্রবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর 5.5 ঘন্টার বৈঠকে এই 3 ইস্যুতে আলোচনা করা হয়েছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেন শুরু হওয়া রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযানে চীন অস্ত্র, গোলাবারুদ সহায়তা দিচ্ছে বলে অভিযোগ জানিয়েছে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এ অভিযোগ সত্য নয়, আবার পুরোপুরি মিথ্যাও নয়, কারণ চীন এ পর্যন্ত রাশিয়ার সরাসরি অস্ত্র না পাঠালেও মেশিনারি ও অস্ত্র, গোলাবারুদ তৈরির কাঁচামাল পাঠিয়েছে। চলমান এই যুদ্ধে রাশিয়ার অভ্যন্তর ভাণ্ডারে যে টান পড়েছে না তার একটি বড় কারণ চীনের পাঠানো মেশিনারি, কাঁচামাল। জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এই ইস্যুটি তোলেন ব্লিংকেন। জবাবে জিনপিং বলেছেন, এটি রাশিয়ার ও চীনের মধ্যকার স্বাভাবিক বাণিজ্যিক লেনদেন যা কখনো বন্ধ হবে না। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন যে যুদ্ধ এতদিন পর্যন্ত জারি থাকার প্রধান কারণ ইউক্রেনকে পশ্চিমা বিশ্বের বিরামহীন অস্ত্র সহায়তা প্রদান করা। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইওর সঙ্গে বৈঠক করেছেন ব্লিংকেন। সেখানে অবশ্য দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সতর্কবার্তা বিনিময় হয়েছে। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে ওয়াং ই। বলেছেন, কিছু ইস্যুতে চীনের রেড লাইন রয়েছে এবং যুক্তরাষ্ট্র যদি সেই লাইন অতিক্রম করে তাহলে তা নেতিবাচক পরিণত বয়ে আনবে। তিনি বলেছেন, আমাদের সার্বভৌমত্ব এবং বৈধ অধিকারকে অযৌক্তিকভাবে দমনের চেষ্টা চলছে, এতে আমাদের জাতীয় স্বার্থ চ্যালেঞ্জের মুখে পড়েছে। জবাবে ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্র সবসময় তাইওয়ান ইস্যুতে উত্তেজনা প্রশমনের জন্য কাজ করে
যাচ্ছে এবং দক্ষিণ চীন সাগর ইস্যুতে ফিলিপাইন ও অন্যান্য মিত্র দেশগুলোকে প্রতিরক্ষা সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। 2022 সালের 24শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেন শুরু হওয়া রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযান চীন অস্ত্র গোলাবারুদ সহায়তা দিচ্ছে বলে অভিযোগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এ অভিযোগ সত্য নয়, আবার পুরোপুরি মিথ্যাও নয়, কারণ চীন এ পর্যন্ত রাশিয়ার সরাসরি অস্ত্র না পাঠালেও মেশিনারি ও অস্ত্র গোলাবারুদ তৈরির কাঁচামাল পাঠিয়েছে তাদের দেশে। চলমান এই যুদ্ধে রাশিয়ার অভ্যস্ত অস্ত্র ভাণ্ডারে যে টান পড়েছে তা নয়, তার একটি বড় কারণ চীনের পাঠানো মেশিনারি কাঁচামাল। রাফাহতে হামলার আগে হামাসকে শেষ সুযোগ দিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকার শেষ নিরাপদ স্থান রাফাহতে হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। এর মধ্যে গতকাল শুক্রবার 26শে এপ্রিল বৈঠকে বসে ইসরায়েল ও মিশরের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছেন, মিশরীয় প্রতিনিধি দলকে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন রাফাহতে হামলা চালানোর আগে হামাসকে তারা শেষ সুযোগ দেবে, আর এই সুযোগের মধ্যে তাদের সঙ্গে হামাসের জিম্মি চুক্তি করতে হবে, নয়তো যে কোনো সময় রাফাহতে তাদের সেনারা প্রবেশ করবে। দখলদার ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হিব্রু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাফাহতে হামলা চালানোর আগে হামাসকে তারা শেষ সুযোগ দেবে। দখলদার ইসরায়েল এক জ্যেষ্ঠ কর্মকর্তা হিব্রু সংবাদ মাধ্যম ইয়েতানাকে জানিয়েছিলেন, মিশরীয় প্রতিনিধিদের সঙ্গে তাদের ভালো আলোচনা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, হামাসকে চুক্তিতে পৌঁছাতে চাপ দিতে মিশরীয় প্রতিনিধিরা ইতিবাচক সাড়া দিয়েছেন। অপরদিকে তারা জানিয়েছেন, রাফাহতে সেনা পাঠানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন। এই কর্মকর্তা বলেছেন, আমরা রাফাহতে যাওয়ার আগে এই শেষ সুযোগ। আমরা বলেছি, হয় চুক্তি করতে হবে, নয়তো রাফাহতে হামলা চালানো হবে। হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনাওয়ার বর্তমানে রাফাহতে রয়েছেন বলেও ধারণা ইসরায়েলিদের। এদিকে গত কয়েক মাস ধরে জিম্মি চুক্তির যে আলোচনা চলছিল, সেখানে বলা হয়েছিল হামাস প্রথম ধাপে 40 জীবিত জিম্মিকে মুক্তি দেবে। তবে এখন এই সংখ্যা আরও নিচ নামিয়ে আনতে রাজি হয়েছেন ইসরায়েল। তবে হামাস প্রথম ধাপে 20 জিম্মিকে মুক্তি দেওয়ার যে নতুন প্রস্তাব দিয়েছে, সেটি ইসরায়েলিরা মেনে নেবে না বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। দখলদার ইসরায়েল জিম্মি চুক্তি চাইলেও তারা গাজায় যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে চায় না। তবে হামাস জানিয়েছেন, যদি ইসরায়েলে কোনো ধরনের জিম্মি চুক্তি করতে চায়, তাহলে অবশ্যই তাদের স্থানীয় যুদ্ধবিরতিতে রাজি হতে হবে। টাইমস অফ ইসরায়েলি জানিয়েছেন, রাফাহতে হামলা চালানোর জন্য ইসরায়েলি সেনারা প্রস্তুত রয়েছেন। তবে ইসরায়েলি সরকার এটি আটকে রেখেছেন, কারণ তারা রাফাহতে হামলা চালানোর বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে করতে চায়। এছাড়া আন্তর্জাতিক চাপের বিষয়টিও মাথায় রাখছে ইসরায়েল। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছেন, রাফাহতে বর্তমান হামাসের যে 4 ব্যাটালিয়ন যোদ্ধা রয়েছেন, সেটির চেয়েও ইসরায়েলের এখন গাজা ও মিশরের সীমান্তকে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ তাদের সরকার মিশরের সীমান্ত দিয়ে হামাসের কাছে আরও অস্ত্র আসতে পারে এবং